আজকে আমরা ক্লাস 9 চ্যাপ্টার 3 এর একটা ইম্পর্ট্যান্ট টপিক উদ্ভিদ পরিবহন সম্পর্কে পড়তে যাচ্ছি। পরিবহন তন্ত্র দরকার কী কারণে পড়ল? আমরা জানি প্রথমে পৃথিবীতে সরল জীবের আগমন ঘটেছে। সরল জীবের দেহ এককোষী হওয়ার জন্যে, তাদের দেহের মধ্যে কোনো জিনিস ভিতরে ঢোকার জন্যে বা দেহ থেকে বাইরে বেরোনোর জন্যে শুধুমাত্র ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়া যথেষ্ট ছিল, কোনো পরিবহন তন্ত্রের দরকার ছিল না। কিন্তু যত জীবদেহ উন্নত হতে থাকলো, জটিল হতে থাকলো, তাদের দেহের মধ্যে এক কোষ থেকে অন্য কোষে জিনিসপত্র আদান প্রদান করার জন্যে এক জটিল পরিবহন তন্ত্রের দরকার পড়ল। তো পরিবহনের সংজ্ঞার মধ্যে আসবে, পরিবহন তন্ত্রের সংজ্ঞার মধ্যে আসবে বহুকোষী উন্নত জটিল জীবদেহে। এই কথাটা বলতেই হবে, কারণ সরল জীবদেহের মধ্যে ব্যাপন অভিস্রবণ দিয়ে পরিবহন হয়ে যায়, কোনো পরিবহন তন্ত্রের দরকারই পড়ে না। তো পরিবহন তন্ত্র পড়ার জন্য বহুকোষী উন্নত জটিল জীবদেহ হতে হবে, আর দেহ তরল মাধ্যমে খাদ্যরস, হরমোন, গ্যাসীয় পদার্থ কোষে পৌঁছাবে এবং কোষ থেকে দূষিত পদার্থ নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হবে। তো সেই তন্ত্রকে বলা হয়েছে পরিবহন তন্ত্র, আর এই পদ্ধতিকে বলা হয় পরিবহন পদ্ধতি। তো পরিবহন পড়ার জন্য আমাদেরকে কি জানতে হবে? পরিবহন পড়ার জন্যে জীবদেহটা জটিল হতে হবে, বহুকোষী হতে হবে, উন্নত হতে হবে। যদি এককোষী জীবদেহ হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ব্যাপন অভিস্রবণের মাধ্যমেই, আমি বারবার বলছি, ব্যাপন অভিস্রবণের মাধ্যমে সেই ক্ষেত্রে পরিবহন হয়ে যাওয়ার জন্যে পরিবহন তন্ত্রের কোনো দরকারই পড়ে না। তাই পরিবহন কথাটা পড়ার জন্যে আমাদেরকে উন্নত বহুকোষী জটিল জীবদেহ হতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা কি বললাম? দেহ তরলের মাধ্যমে। যেমন আমাদের দেহের মধ্যে রক্ত, বিভিন্ন ধরনের প্রাণীর দেহের মধ্যে দেহ তরল, বিভিন্ন ধরনের দেহ তরল থাকে। সেই দেহ তরলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খাদ্যরস হতে পারে, হরমোন হতে পারে, গ্যাসীয় পদার্থ কোষের বিভিন্ন অংশে পৌঁছাবে এবং কোষের মধ্যে যে বিপাকজাত দূষিত পদার্থ সৃষ্টি হবে সেটাকে বের করে নিয়ে আসবে। এই প্রক্রিয়াকেই বলা হয়েছে পরিবহন প্রক্রিয়া। আর যেই তন্ত্রের মাধ্যমে এই কাজটাকে হয় সেই তন্ত্রকে বলা হয়েছে পরিবহন তন্ত্র। এবার পরিবহন দুই প্রকারে হতে পারে উদ্ভিদে, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটা হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন যেটা ঘনত্বের নতিমাত্রার দিকে হয়, অর্থাৎ যেই পরিবহন করার জন্যে বাইরে থেকে কোনো এটিপি খরচ করতে হয় না, বাইরে থেকে কোনো শক্তি খরচ করতে হয় না, যেই প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়, বাইরে থেকে শক্তি না প্রয়োগ করার জন্য, এটা স্বতঃস্ফূর্তভাবে হওয়ার জন্যে, এটা আমরা প্রকৃতিতে স্বভাবজাত আশেপাশে অনেক দেখে থাকি। ব্যাপন অভিস্রবণের উদাহরণ। তো আমরা এখন ব্যাপন অভিস্রবণ সম্পর্কে পড়ি। ব্যাপন অভিস্রবণ দুইটাই এক ধরনের ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া কথার মানে কি আছে? যেই সব প্রক্রিয়ার জন্য প্রোটোপ্লাজমের দরকার হয় না, সজীব কোষের দরকার হয় না, সজীব কোষ হলেও হতে পারে, তাছাড়াও ব্যাপন অভিস্রবণ দেখা যেতে পারে। আমি একটু আগেই বললাম আমরা প্রকৃতিতে অনেক উদাহরণ দেখতে পারি ব্যাপন অভিস্রবণের। নিজস্ব গতিশক্তির প্রভাবে পৃথক পদার্থের অণু বা আয়ন, পয়েন্ট টু বি নোটেড, ব্যাপনের জন্য পৃথক পদার্থের অণু বা আয়ন হতে হবে। অভিস্রবণের ক্ষেত্রে সমজাতীয় দ্রবণ হতে হবে। অভিস্রবণের সংজ্ঞার মধ্যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমজাতীয় দ্রবণ আসবে। অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার কথা আসে, ব্যাপনের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার কথা আসে না। ব্যাপনের ক্ষেত্রে দুটি পৃথক ধরনের অণু বা আয়ন হতে হবে, অভিস্রবণের ক্ষেত্রে সমজাতীয় দ্রবণ হতে হবে। বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হয়। কি ধাবিত হবে? দ্রাব অণু। এখানে দ্রাব অণু ধাবিত হয়, আর এখানে দ্রাবক কণা কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে প্রবেশ করে। তো দুইটার মধ্যে কি কি পার্থক্য আমি দেখতে পাচ্ছি? প্রথমত দুইটাই ভৌত প্রক্রিয়া, এটা কোনো পার্থক্য নয়, এটা মিল তাদের মধ্যে হয়ে গেল। ভৌত প্রক্রিয়া কথার মানে কি আছে? এটা প্রোটোপ্লাজমের সাথেও হতে পারে, প্রোটোপ্লাজম ছাড়াও হতে পারে, সজীব কোষের ভিতরেও হতে পারে, সজীব কোষের বাইরেও হতে পারে। এবার অমিলের মধ্যে কি কি আছে? এর জন্যে, ব্যাপনের জন্য কোনো অর্ধবেদ্য পর্দা দরকার হয় না, অভিস্রবণের জন্য অর্ধবেদ্য পর্দার দরকার হয়, পয়েন্ট টু বি নোটেড। তারপরে এখানে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে কণা ধাবিত হবে, এখানে কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে কণা ধাবিত হবে। এখানে দ্রাবক কণা ধাবিত হয়, এখানে দ্রাবক কণা ধাবিত হয়। এখানে যেই ধরনের পদার্থগুলোকে আলাদা করা আছে সেটা সমজাতীয় হতে হবে। অভিস্রবণের ক্ষেত্রে যাদেরকে আলাদা করা আছে সেটা সমজাতীয় দ্রবণ হতে হবে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে যাদেরকে পৃথক করা আছে সেটা পৃথক ধরনের হতে হবে, আলাদা ধরনের হতে হবে, তাহলেই সেখানে ব্যাপন দেখা যায়। আচ্ছা, ব্যাপন খুব ধীর গতির প্রক্রিয়া। ব্যাপন কঠিন, তরল, গ্যাসীয় তিন ধরনের পদার্থের ক্ষেত্রেই দেখা যেতে পারে। ব্যাপন আমরা আশেপাশেও দেখি, যেমন মনে করো ঘরের এক কোণে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, প্রথমে যেই কোণে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি সেখানে গন্ধটা অনেক বেশি থাকবে, কিছুক্ষণ পরে ব্যাপন প্রক্রিয়া সেটা সব জায়গায় ছড়িয়ে গেল, অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে জিনিসটা ছড়িয়ে গেল।
আচ্ছা, ব্যাপনের গুরুত্ব। ব্যাপনের কিছু ব্যবহার জীবদেহে: পরিবেশ থেকে গ্যাসের আদান প্রদান, যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান ব্যাপন প্রক্রিয়া হয়ে থাকে কোষের মধ্যে। খাদ্যের সরল অংশ প্রবেশ। খাদ্যের সরল অংশ বলতে আমরা পুষ্টি অংশে পড়ে আসছি, যখন কার্বোহাইড্রেট, জটিল কার্বোহাইড্রেটকে ভাঙা হয় তখন সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়, এটা হয়ে গেল সরল অংশ। যখন প্রোটিনকে ভাঙা হয় তখন সরল অংশরূপে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এটা হয়ে গেল সরল অংশ। যখন ফ্যাটকে ভাঙা হয় তখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল সৃষ্টি হয়, সেটা হয়ে গেল সরল অংশ। সেই খাদ্যের সরল অংশ প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়া কোষের মধ্যে। বিপাকের ফলে উৎপন্ন রেচিত পদার্থ নির্গমন। আমরা রেচন চ্যাপ্টারে পড়ে আসলাম, এটা চ্যাপ্টার 3 এর মধ্যেই আছে রেচন, যে আমাদের দেহে মূত্র উৎপাদন হয়, তার মধ্যে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিভিন্ন রেচিত পদার্থ। সেই সব রেচিত পদার্থ দেহ থেকে বের করা কার কাজ? ব্যাপন প্রক্রিয়ার কাজ। আবার বিভিন্ন ধরনের উৎসেচক হরমোন ব্যাপন প্রক্রিয়া কোষের বাইরে আসে, কোষের ভেতরে প্রবেশ করে। তোমরা নিশ্চয়ই জানো এতদিনে হরমোন কাকে বলে, তোমরা নিশ্চয়ই জানো এতদিনে পুষ্টি চ্যাপ্টারে পড়ে আসছো উৎসেচক কাকে বলে। উৎসেচক এক কোষ থেকে অন্য কোষে যাওয়ার জন্যে, হরমোন এক কোষ থেকে অন্য কোষে যাওয়ার জন্যে ব্যাপন প্রক্রিয়া সাহায্য নেয়। এইদিকে আমরা অভিস্রবণ কয় প্রকারে সেটা পড়ি। অভিস্রবণ 2 প্রকারে হয়। যখন কোনো বস্তু অভিস্রবণের জন্য কোষের ভেতরে প্রবেশ করে সেই ঘটনাকে বলে অন্ত অভিস্রবণ, আর যখন কোষের বাইরে নির্গমন করে তখন সেই ঘটনাকে বলা হয় বহি অভিস্রবণ। অভিস্রবণের গুরুত্বটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো। মূলরমের সাহায্যে মাটি থেকে জল শোষণ। মনে রাখবে, গ্যাসের আদান প্রদান, কঠিন পদার্থের আদান প্রদান, এটা ব্যাপনের গুরুত্ব। মেইনলি জলের আদান প্রদান অভিস্রবণের গুরুত্ব। তো মূলরমের সাহায্যে মাটি থেকে জল শোষণ। আবার মাটি থেকে জল শোষণ তো মূলরম করে নিল, তারপরে কার কাছে পাঠালো? জাইলেমের কাছে। জাইলেম আবার তা বিভিন্ন কলায় নিয়ে গেল, কার কাজ? অভিস্রবণের কাজ। রক্ষী কোষের অসস্ফীতি চাপ। তোমরা যদি বাষ্পমোচন পড়ে আসো তবে জানতে পারবে পত্ররন্ধ্র, যে পাতার মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, তার চারপাশে যে কোষ থাকে তাকে বলে রক্ষী কোষ। রক্ষী কোষ দিনের বেলায় যখন সূর্যালোক পায়, ওর মধ্যে ক্লোরোফিল থাকার জন্যে ক্লোরোফিল সক্রিয় হয়ে গিয়ে আশেপাশের কোষ থেকে জল টেনে নেয় এবং সে ফুলে ওঠে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কী দিয়ে হচ্ছে? এটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এই জন্য অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষী কোষের রসস্ফীতি চাপ কন্ট্রোল করতে পারে বলতে পারো। আবার রসস্ফীতির দরুন উদ্ভিদ দিয়ে যেসব চলন দেখা যায়, তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে যে রসস্ফীতির জন্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন ধরনের চলন দেখাতে পারে। তার একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, যেমন লজ্জাপতি পাতা, ওকে টাচ করলে ও সঙ্গে সঙ্গে মুদে যায়। তার পিছনে কারণ কী আছে? লজ্জাপতি পাতার গোড়ার মধ্যে যে পালভিনাস বলে অংশ থাকে, পালভিনাসের মধ্যে টাচ করার সাথে সাথে যে সিগন্যাল পায়, তখন সেখান থেকে, সেই কোষ থেকে জল বেরিয়ে অন্য কোষে চলে যায়, তার ফলে পত্রগুলি মুদে যায়। এটা কোন প্রক্রিয়ায় হয়? এটা অভিস্রবণ প্রক্রিয়া হয়। এটা কী ধরনের চলন? এটা এক ধরনের ন্যাস্টিক চলন। তো রসস্ফীতির দরুন যে চলন দেখা যায় সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। এর জন্য দায়ী কোন প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া। এবার একটা এক্সট্রা ধরনের ব্যাপন সম্পর্কে আমরা পড়ছি। সজীব কোষে পর্দার বাহকের সাহায্যে, কোষ পর্দার মধ্যে, তোমরা কোষ পর্দার স্ট্রাকচার নিশ্চয়ই জানো। কোষ পর্দার মধ্যে কখনো কখনো কিছু বাহক প্রোটিন থাকে। এই বাহক প্রোটিনের সাহায্যে, এরা এটিপি ব্যবহার করে না। যদি এটিপি ব্যবহার করতো তাহলে সক্রিয় পরিবহনে ঢুকে যেত, তাহলে আমি এটা নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পড়াতাম না। এই সম্পূর্ণ জিনিসটা যেটা আমি পড়াচ্ছি এটা নিষ্ক্রিয় পরিবহনের কথা আছে। সজীব কোষের পর্দার বাহকের সাহায্যে এটিপি ব্যবহার না করে ঘনত্বের নতিমাত্রার দিকে মানে শক্তি খরচ করতে হবে না। ব্যাপনকে সহায়ক ব্যাপন বলে, এটা পরীক্ষায় আসতে পারে সহায়ক ব্যাপনের সংজ্ঞা। এর সাহায্যে কিসের চলাচল হয়? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ চলাচল করতে পারে, অবশ্যই মনে রাখবে। এবার তোমরা মনে রাখবে অভিস্রবণ চাপ কাকে বলে। মনে করো মাঝখানে অর্ধবেদ্য পর্দা দিয়ে আমি 2 ধরনের দ্রবণকে আলাদা করে রাখছি। 2 ধরনের দ্রবণ সমজাতীয় আছে, খালি এক ক্ষেত্রে ঘনত্ব বেশি আছে, এক ক্ষেত্রে ঘনত্ব কম আছে। তবে আমরা জানি অভিস্রবণের দরুন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে দ্রাবক অণু মানে জল এই দিক থেকে এদিকে প্রবেশ করবে। আমরা জানি এদিক থেকে এদিকে অভিস্রবণ ঘটতে থাকবে, এই দিকে জলের মাত্রা বাড়তে থাকবে যতক্ষণ না 2 দিকের ঘনত্ব সমান হয়। হ্যাঁ, মনে রাখার বিষয়, ব্যাপন অভিস্রবণ ঠিক ততক্ষণই চলে যতক্ষণ না ওদের চলনটা হতে হতে 2 জায়গার ঘনত্ব সমান হয়ে যায়। যেমন অভিস্রবণ যদি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে হয়, তাহলে যতক্ষণ ওদের ঘনত্ব সমান না হয় ততক্ষণ অবধি অভিস্রবণ প্রক্রিয়া চলতে থাকবে। ব্যাপনও ঠিক তাই, যখন 2 দিকে ঘনত্ব সমান হয়ে যাবে তখন ব্যাপন প্রক্রিয়া, অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
আচ্ছা, যেটা বলছিলাম, অভিস্রবণ চাপ কী আসে? এই অর্ধবেদ্য পর্দার মধ্যে ন্যূনতম যে উৎস্থৈতিক চাপ দিলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, মানে আমি এর দিক থেকে যদি অর্ধবেদ্য পর্দার ওপরে একটা চাপ প্রয়োগ করি, তাহলে এদিকে জল আর আসতে পারবে না। তো যে ন্যূনতম উৎস্থৈতিক চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করা যায়, তাকে বলা হয় অভিস্রবণ চাপ। এবার আমাদেরকে জানতে হবে কোনো কোষকে অতিসারক দ্রবণে, লঘুসারক দ্রবণে আর সমসারক দ্রবণে রাখলে কি হবে। তার আগে জানতে হবে অতিসারক দ্রবণ কি, লঘুসারক দ্রবণ কি, সমসারক দ্রবণ কি। অতিসারক দ্রবণ হচ্ছে কোষের কোষরস থেকে বাইরের যে মাধ্যম আছে সেই মাধ্যমের ঘনত্ব বেশি। সেই ক্ষেত্রে কি হবে, বহি অভিস্রবণের দরুন জল বা দ্রাবক কোনো বাইরে বেরিয়ে আসবে এবং কোষটা কি হবে, কোষটা কিছুটা কুঁচকে যাবে। যদি উদ্ভিদ কোষ হয় কুঁচকে যাবে, যদি প্রাণী কোষ হয় ফেটেই যাবে। ঠিক আছে? কেন উদ্ভিদ কোষ কুঁচকে যাবে? কারণ উদ্ভিদ কোষকে বাঁচানোর জন্য বাইরে একটা কোষ প্রাচীর রয়েছে। কোষ পর্দা কুঁচকে যাচ্ছে কিন্তু কোষ প্রাচীর তাকে বাঁচিয়ে রাখবে। এই জন্য উদ্ভিদরা যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে, প্রাণী কোষ পারে না। প্রাণী কোষ হলে ফেটে যাবে। আবার যদি লঘুসারক মাধ্যমে রাখি, অর্থাৎ এমন একটা মাধ্যমে রাখছি যেই মাধ্যমের ঘনত্ব কোষের থেকে কম, সেই ক্ষেত্রে কী হবে, বাইরে থেকে কোষের ভিতরে জল প্রবেশ করবে বা দ্রাবক অণু প্রবেশ করবে। তার জন্য কোষ ফুলে ফেপে উঠবে আরও। ঠিক সেম আগের মতোই কথা, যদি উদ্ভিদ কোষ হয় তবে বাইরের থেকে কোষ প্রাচীর তাকে রক্ষা করবে, সহজে ফেটে যাবে না। কিন্তু যদি প্রাণী কোষ হয় তবে সহজেই ফেটে যাবে। আর সমসারক দ্রবণে রাখলে কি হবে? সমসারক দ্রবণ কথার অর্থ কী আসে? যেখানে কোষের ভিতরে কোষরসের ঘনত্ব এবং বাইরে মাধ্যমের ঘনত্ব সমান আসে। সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ অণু আয়নের চলাচল হওয়ার জন্য আমরা খালি চোখে দেখতেই পারবো না। অর্থাৎ বলতে পারো এই ক্ষেত্রে অণু আয়নের চলাচল প্রায় হয়ই না। এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কোনো মাধ্যমের অণু চলাচল না হওয়ার জন্যে যেরকম ঘনত্ব ছিল সেরকম ঘনত্বই থেকে যাবে। আমরা আলোচনা করতে যাচ্ছি নিষ্ক্রিয় পরিবহনের পরে সক্রিয় পরিবহন সম্পর্কে। সক্রিয় পরিবহন কাকে বলে? যেটা ঘনত্বের নতিমাত্রায় বিপরীত দিকে হয়ে থাকে। ঘনত্বের নতিমাত্রায় বিপরীত দিক কথার অর্থ কি? যেই দিকে হওয়ার কথা না, অর্থাৎ কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে। যেখানে একটা জিনিস কম ঘনত্বের আছে সেখান থেকে যেখানে বেশি ঘনত্বের আছে সেই দিকে তো চলাচল হওয়ার কথা না অণু বা আয়নের। সেই দিকে যদি অণু বা আয়নের চলাচল ঘটে তবে তাকে বলা হয় ঘনত্বের নতিমাত্রায় বিপরীত দিকে, বা এটাকে বলা হয় এক ধরনের ঊর্ধ্বমুখী প্রক্রিয়া। পয়েন্ট টু বি নোটেড, এর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে সক্রিয় পরিবহন কোন ধরনের প্রক্রিয়া? এটা একটা ঊর্ধ্বমুখী প্রক্রিয়া। আর যেহেতু এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, অর্থাৎ প্রকৃতি যে নিয়মটা মানে না তার বিপরীত দিকে কাজ করতে হচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে বাহ্যিক শক্তি ব্যবহার করতে হবে। সেই বাহ্যিক শক্তি এটিপি রূপে আমরা খরচা করে থাকি। এই ক্ষেত্রে কোষ পর্দার মধ্যে যে প্রোটিনটা কাজ করে তাকে বলা হয় বাহক প্রোটিন বা পাম্প প্রোটিন। এর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। যেই অণুটা কোষ পর্দার মধ্যে এই কাজটা করে, যে প্রোটিনটা কোষ পর্দার মধ্যে উপস্থিত থেকে এই কাজটা করে, তাকে বলা হয়েছে পাম্প প্রোটিন বা বাহক প্রোটিন। মনে রাখবে, মনে করো বাইরের দিকে ঘনত্ব কম আছে এই দ্রাব অণুর, ভেতরের দিকে ঘনত্ব বেশি আছে। এই ভেতরের দিকে এটিপি গিয়ে পাম্প প্রোটিনের সাথে যুক্ত হয়ে যাবে আর এডিপি হয়ে বেরিয়ে যাবে। আর বদলেমে বাইরের থেকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে দ্রাব অণু প্রবেশ করবে কোষ পর্দার মধ্যে। এই হয়ে গেল সক্রিয় পরিবহন। এবার আমাদেরকে পড়তে হবে উদ্ভিদে জলের পরিবহন কি করে হয়। মূলরম এককোষী হয়, মনে রাখার বিষয়, এর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। মূলরম এককোষী হয়। মূলরম তার আশেপাশে থাকা মাটি এবং মাটির মধ্যে থাকা কৌশিক জল, মাটির অণুর মাঝখানে যে জল থাকে তাকে বলা হয় কৌশিক জল। কৌশিক জল যখন মূলরমের মধ্যে অভিস্রবণের দরুন প্রবেশ করে, প্রথমে সেখান থেকে বহিস্তর, তার থেকে শোষণ চাপের জন্যে অন্তঃস্তরে, তার থেকে অধস্তকে, তার থেকে পরিচক্রে এবং তার থেকে জাইলেম বাহিকায় জল পরপর প্রবেশ করে। এটা কি করে হয়? এটার জন্য আমাদেরকে বুঝতে হবে একটা কোষের স্ট্রাকচার কী আছে। উদ্ভিদ কোষে সবার বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভিতরে আছে কোষ পর্দা, তার ভিতরে আছে ভ্যাকুয়াল, তার মধ্যে আছে নিউক্লিয়াস। যখন কোষের মধ্যে জল প্রবেশ করছে সেই জল যাচ্ছে ভ্যাকুয়ালের মধ্যে, ভ্যাকুয়াল আকৃতিতে বড় হয়ে যাচ্ছে। ভ্যাকুয়াল যখন আকৃতিতে বড় হচ্ছে সে তখন কোষ পর্দার মধ্যে একটা চাপ সৃষ্টি করছে। যখন কোষ পর্দার মধ্যে চাপ সৃষ্টি করছে, কোষ পর্দা কোষ প্রাচীরের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে। এর ফলে এই যে চাপটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় রসস্ফীতি চাপ। কোষ প্রাচীর ভেতরের দিকে এবং কোষ পর্দা বাইরের দিকে, প্রোটোপ্লাজম ফুলে যাওয়ার জন্য বাইরের দিকে একটা চাপ সৃষ্টি করছে, একে বলা হচ্ছে রসস্ফীতি চাপ। এই রসস্ফীতি চাপের জন্যে একটা স্তর থেকে অন্য স্তরে জল প্রবেশ করতে আছে। এটা কোন প্রক্রিয়ায় যাচ্ছে? এটা অভিস্রবণ প্রক্রিয়ায়
এক স্তর থেকে অন্য স্তরে জল বাহিত হয়ে যাচ্ছে। কোন চাপের জন্যে? রসস্ফীতি চাপের জন্যে। যেহেতু মূলের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে, এই চাপকে আমরা মূলজ চাপও বলে থাকি। পরবর্তীতে আমরা পড়ব মূলজ চাপ মতবাদ কী আছে। এটা গেল জলের পরিবহন। এবার আমরা পড়বো খনিজ পদার্থের পরিবহন। খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসবও তো উদ্ভিদের দরকার। সেটা দুইটা পদ্ধতিতে হয়ে থাকে, নিষ্ক্রিয় আয়ন শোষণ আর সক্রিয় আয়ন শোষণ। নিষ্ক্রিয় নাম থেকেই তোমরা বুঝতে পারছো যেখানে এটিপি দরকার হয় না। মনে রাখার বিষয়, জলে দ্রবীভূত খনিজ লবণ, শুধুমাত্র খনিজ লবণ কিন্তু শোষণ করতে পারে না। জলে দ্রবীভূত খনিজ লবণ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে প্রোটোপ্লাজমে এটিপির ব্যবহার ছাড়াই কম ঘনত্বযুক্ত অঞ্চলে প্রেরণ করলে তখন তাকে বলে নিষ্ক্রিয় আয়ন শোষণ। জানাই আছে আমাদের, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে প্রবেশ করলে বাইরে থেকে কোনো শক্তি খরচ করতে হয় না। কিন্তু যদি শ্বসনজাত শক্তি ব্যবহার করে আমাদেরকে কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে, অর্থাৎ নতিমাত্রা বিপরীত দিকে কোনো খনিজ লবণকে প্রবেশ করাতে হয়, তখন তাকে বলে সক্রিয় আয়ন শোষণ। এবার উদ্ভিদ পরিবহনের আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রসের উৎস্রোত, যেটার উপরে সংজ্ঞা প্রত্যেক বছর আসে। রসের উৎস্রোত কী? যে প্রক্রিয়ায় মূলরম দ্বারা শোষিত জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ অভিকর্ষের বিপরীত দিকে, মানে উপরের দিকে উঠবে জাইলেম বাহিকা দ্বারা, অভিকর্ষের বিরুদ্ধে শোষণ অঞ্চল থেকে, শোষণ অঞ্চল মানে যেখান থেকে শোষণ হয়েছে সেখান থেকে শুরু করে জাইলেম বাহিকার মাধ্যমে কি কি চাপ, মূলজ চাপ, বাষ্পমোচন টান, সেগুলো মতবাদ কী আছে আমরা পড়তে যাচ্ছি। এর মাধ্যমে কোথায় পৌঁছাবে? পাতায় পৌঁছাবে। পাতার কোথায় পৌঁছাবে? পাতার মেসোফিল কলা অবধি পৌঁছাবে। মেসোফিল কলায় কেন পৌঁছাবে? কারণ সেটা শালক সংশ্লেষের প্রধান স্থান। তো মূলজ চাপ বাষ্পমোচন টানের মাধ্যমে পাতায় প্রেরণ করা, এই পদ্ধতিটাকে বলা হয়েছে রসের উৎস্রোত। এই সংজ্ঞাটা ভালো করে পড়বে, আমি ভেঙে ভেঙে লিখেছি, সুন্দর করে পয়েন্টগুলো মনে রাখবে। যে প্রক্রিয়ায় মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ অভিকর্ষের বিরুদ্ধে শোষণ অঞ্চল থেকে জাইলেম বাহিকার মাধ্যমে মূলজ চাপ আর বাষ্পমোচন টানের মাধ্যমে পাতার কোথায়? পাতার মেসোফিল কলায় প্রেরণ করা হয়। কেন প্রেরণ করা হয়? কারণ মেসোফিল কলার মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে, তাই সেই প্রক্রিয়াকে বলা হয়েছে রসের উৎস্রোত। এবার রসের উৎস্রোত ঘটানোর জন্য যে দুটো চাপের কথা আমি বললাম, একটা হচ্ছে মূলজ চাপ, একটা হচ্ছে বাষ্পমোচন টান মতবাদ। তো আগে দেওয়া হয়েছিল মূলজ চাপ মতবাদ, যেটার প্রবক্তা ছিল স্টিফেন হেলস, আর এখন বর্তমানে ব্যবহার করা হয়েছে বাষ্পমোচন টান মতবাদ বা প্রচ্ছেদন টান মতবাদ, যার প্রবক্তা হচ্ছে ডিকসন ও জলি। এটা বিরুৎ শ্রেণী উদ্ভিদের দেহে পরিবহনে সক্ষম। বিরুৎ মানে কি? ছোট ছোট উদ্ভিদের দেহে, ছোট ছোট উদ্ভিদ যেমন ঘাস, ধান গাছ, গম গাছ, এইসব উদ্ভিদের দেহে এটা কার্যকারী। বৃক্ষ শ্রেণী উদ্ভিদের দেহে প্রযোজ্য বাষ্পমোচন টান, অর্থাৎ লম্বা লম্বা গাছের জন্য তুমি যদি জল প্রেরণ করতে চাও নিচ থেকে উপরের দিকে, সেই ক্ষেত্রে তুমি কোন টানের উপরে ভরসা রাখবা? বাষ্পমোচন টানের উপরে ভরসা রাখবা। আচ্ছা, আরও একটা পয়েন্ট টু বি নোটেড, যে কনিফার জাতীয় উদ্ভিদ, কনিফার জাতীয় উদ্ভিদ মানে কি? যেসব উদ্ভিদের আকার কোন আকৃতির হয়, যেমন পাইন, ফার, ওক, বার্চ, দেবদারু, এইসব উদ্ভিদের মধ্যে তো অনুপস্থিতি থাকে মূলজ চাপ। মূলজ চাপ জিনিসটা কী আছে আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। মূলরম দ্বারা জল শোষণ হচ্ছে, কোথা থেকে? কৌশিক জল, সেখান থেকে অন্তঃস্তর, অধস্তক, পরিচক্র থেকে জাইলেম বাহিকার মধ্যে জল প্রবেশ করলো রসস্ফীতি চাপের জন্যে। যেহেতু মূলের মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে, এটাকে বলা হয় মূলজ চাপ মতবাদ। এই মূলজ চাপ মতবাদ থেকে মাত্র 30 থেকে 34 ফুট অবধি জল উপরে উঠতে পারে। মাত্র 30 থেকে 34 ফুট অবধি জল উপরে উঠতে পারার জন্যে বড় বড় গাছের ক্ষেত্রে এই মতবাদটা কাজে লাগে না। আবার রাতের বেলা যখন বাষ্পমোচন বন্ধ থাকে, তখন কিন্তু প্রধান চাপ হিসেবে মূলজ চাপই কাজ করে। রাত্রিবেলা যখন বাষ্পমোচন কাজ করছে না, তখন কিন্তু প্রধান চাপ এই মূলজ চাপ। আচ্ছা, বাষ্পমোচন টানের মতবাদকে ডিকসন জলি বললাম বৃক্ষ শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বাষ্পমোচন টান মতবাদের তিনটা বৈশিষ্ট্য দরকার। তিনটা বৈশিষ্ট্যের জন্য বাষ্পমোচন টান মতবাদ দাঁড়িয়ে আসে। একটা হচ্ছে জলের মধ্যে তীব্র সমসংযোগজনিত বল, জাইলেম বাহিকায় জলের অবিচ্ছিন্নতা, আর প্রচ্ছেদন টান। এই কথা তিনটার মানে কী আছে আমি বলে দিচ্ছি। জলের তীব্র সমসংযোগ বল মানে হচ্ছে, সমসংযোগ বল হচ্ছে একই ধরনের অণু যখন নিজেদেরকে আকর্ষণ করে তাকে বলা হয় সমসংযোগ বল। আর যখন ভিন্ন ধরনের অণু, মনে করো মার্কারটা আমার হাতটা একে অপরকে আকর্ষণ করছে, একে বলা হয় অসমসংযোগ বল। আর যদি হাতকে আকর্ষণ করছে, একে বলা হচ্ছে সমসংযোগ বল। তো একটা জলের অণু যখন অন্য একটা জলের অণুকে টেনে তোলে, তাকে বলা হচ্ছে সমসংযোগজনিত বল। আর জাইলেম বাহিকার গায়ের মধ্যে যে সেলুলোজ, লিগনিন, পেকটিন, এইসব
কার্বোহাইড্রেটগুলো আছে সেটা যখন জলকে টেনে তোলে, জাইলেম বাহিকার মধ্যে যে জলের অবিচ্ছিন্নতা দেখা যায় সেটাকে বলা হয়েছে অসম সংযোগ বল। তো এই সমসংযোগ বল অসম সংযোগ বল দ্বারাই প্রচ্ছেদন টানের সৃষ্টি হয়। প্রচ্ছেদন টানের ফলে পাতার মেসোফিল কলায় 5 থেকে 10 বায়ুমণ্ডলীয় চাপ সৃষ্টি করা সম্ভব। এই এক বায়ুমণ্ডলীয় চাপে প্রায় 10 মিটার অবধি জল ওঠানো যায়। তাহলে 5 থেকে 10 বায়ুমণ্ডলীয় চাপে তোমরা চিন্তাই করতে পারছো 50 মিটার উচ্চতায় জল তোলা যেতে পারে। মানে বিশাল লম্বা লম্বা গাছের ক্ষেত্রে বাষ্পমোচন টানই আমাদের একমাত্র ভরসা। আচ্ছা, জাইলেম বাহিকার মধ্যে যে জল আছে সেই জলের যে সমসংযোগ বল আছে তার মান ছাড়িয়ে যায় প্রায় 350 ATM। পয়েন্ট টু বি নোটেড, এর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এইটুকু পড়লেই তোমাদের হবে। আর বাকি কি থাকলো, নিম্নমুখী পরিবহনের পরে বাকি থাকছে তোমাদের, ঊর্ধ্বমুখী পরিবহনের পরে বাকি থাকছে তোমাদের নিম্নমুখী পরিবহন, যেটা আমি ফ্লোয়েম কলা দ্বারা নেক্সট টপিকে বুঝিয়ে দিচ্ছি।